প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের পাঠ্য বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা এর প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন এর তৃতীয় পর্ব। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ্য বিষয়ের দীর্ঘমেয়াদী অর্থায়ন এর তৃতীয় পর্বে যে সমস্ত বিষয়গুলো তোমরা জানতে বা শিখতে পারবে: 1. বন্ডের প্রাপ্তি ও বন্ড হতে প্রাপ্তি পরিমাপ করার পদ্ধতিগুলো কী কী সেই সম্পর্কে জানতে পারবে। 2. মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি এই সংক্রান্ত গাণিতিক সূত্র ও সমস্যা সমাধান করতে পারবে। 3. ইল্ড টু কল সংক্ষেপে ওয়াইটিসি এই সংক্রান্ত গাণিতিক সূত্রের প্রয়োগ ও সমস্যা সমাধান করতে পারবে। 4. চলতি ইল্ড অর্থাৎ কারেন্ট ইল্ড সিওয়াই এই সংক্রান্ত গাণিতিক সূত্রের প্রয়োগ ও সমস্যাগুলো আজকের পাঠ শেষে তোমরা সমাধান করতে পারবে। বন্ড হতে প্রাপ্তি অর্থাৎ ইল্ড ফ্রম বন্ড। কোনো বন্ড বর্তমান বাজার মূল্যে ক্রয় করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখলে তা হতে প্রত্যাশিত আয়ের হারকে বন্ড হতে প্রাপ্তি বলা হয়। এই বন্ড হতে প্রাপ্তি পরিমাপ করার 3টি পদ্ধতি রয়েছে, যা আমরা ইতিপূর্বে একবার বলেছি। 1. মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি, যাকে সংক্ষেপে ওয়াইটিএম হিসেবে অভিহিত করা হয়। 2. ইল্ড টু কল অর্থাৎ সংক্ষেপে যাকে ওয়াইটিসি বলা হয়। এবং 3. চলতি ইল্ড অর্থাৎ কারেন্ট ইল্ড সংক্ষেপে যাকে সিওয়াই হিসেবে অভিহিত করা হয়। শিক্ষার্থীরা, এই পর্যায়ে মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি, যাকে সংক্ষেপে ওয়াইটিএম বলা হয়, আমরা এই সম্পর্কে জানব এবং এই ওয়াইটিএম সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করতে যে সূত্রের ব্যবহার করতে হয় সেই সূত্রটি সম্পর্কে আমরা জানব। প্রথমেই মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার কী? বিনিয়োগকারীরা কোনো বন্ড নির্দিষ্ট মূল্য ক্রয় করে এর মেয়াদকাল পর্যন্ত ধরে রাখার ফলে যে আয় অর্জিত হয় তাকে মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার বলে। অর্থাৎ একজন বিনিয়োগকারী বা বন্ড হোল্ডার একটি কোম্পানির বন্ড ক্রয় করার পর বন্ডের গায়ে যে নির্দিষ্ট মেয়াদকালের উল্লেখ থাকে সেই মেয়াদকাল পর্যন্ত বন্ডটি তার কাছে ধরে রাখা অর্থাৎ রেখে দেওয়ার পর মেয়াদকাল শেষে বন্ডটি কোম্পানিকে ফেরত বা কোম্পানির নিকট বিক্রয়ের মাধ্যমে বন্ড থেকে যে আয়টা অর্জন করে থাকে বা যে লভ্যাংশ পেয়ে থাকে তাকেই মূলত বন্ডের আয়ের হার বলে। এই বন্ডের আয়ের হার নির্ণয় করার 2টি পদ্ধতি রয়েছে। 1. বর্তমান মূল্য পদ্ধতি বা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। 2. সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড। আমরা মূলত ওয়াইটিএম নির্ণয় করতে 2 নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড এই পদ্ধতিটা সবসময় অবলম্বন করব। কেননা বর্তমান মূল্য পদ্ধতি বা ট্রায়াল অ্যান্ড এরর মেথড এই পদ্ধতিতে ওয়াইটিএম নির্ণয়ের ক্ষেত্রে তোমার পরীক্ষার হলে একটু বেশি সময়ের ব্যয় হবে। তুলনামূলকভাবে সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু সহজ হওয়ায় এবং এখানে সূত্রটাও তুলনামূলকভাবে সহজ হয়, এটা খুব সহজে নির্ণয় করা যায়। তাই আমরা সবসময় এই সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড পদ্ধতিটাই ব্যবহার করব। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে ওয়াইটিএম নির্ণয়ের সূত্রটি হলো ওয়াইটিএম ইকুয়াল আই প্লাস এমবি মাইনাস এসবি ডিভাইডেড এন ডিভাইডেড এমবি প্লাস এসবি ডিভাইডেড 2। এখানে আই হলো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সুদের পরিমাণ। এমবি হলো বন্ডের মেয়াদপূর্তির মূল্য বা বন্ডের পরিপক্ক মূল্য। এসবি বন্ডের বাজার মূল্য বা বিক্রয় মূল্য। আর এন হলো
যে বন্ডের যে মেয়াদকাল দেওয়া থাকবে সেই মেয়াদকালটাকে এন বোঝাবে। তাহলে আমরা ওয়াইটিএম এর সূত্রটি সম্পর্কে অবগত হলাম। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা ওয়াইটিএম নির্ণয় করার যে সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট পদ্ধতিতে সূত্রটা সম্পর্কে জেনেছি। সেই সূত্রের প্রয়োগের মাধ্যমে কিভাবে ওয়াইটিএম নির্ণয় করা যায় সেই সম্পর্কে একটি গাণিতিক সমস্যার সমাধান দেখব। এসিআই লিমিটেড 1000 টাকা লিখিত মূল্যের 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করে, যার কুপন সুদের হার 10%। বন্ডটির বাজার মূল্য 1050 টাকা। মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করো। যেহেতু আমাদের মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের অবশ্যই ওয়াইটিএম নির্ণয় করতে হবে। তাহলে ওয়াইটিএম নির্ণয় করার সূত্রটা কি? আই প্লাস এমবি মাইনাস এসবি ডিভাইডেড এন, এমবি প্লাস এসবি ডিভাইডেড 2। তাহলে এই সূত্রটির সমাধান করতে হলে প্রথমেই আমাদের আয়ের মান লাগবে, অর্থাৎ বার্ষিক সুদের পরিমাণটা লাগবে। তোমরা ইতিপূর্বেই যে 3টি বন্ড অর্থাৎ কুপন বন্ড, জিরো কুপন বন্ড এবং চিরস্থায়ী বন্ড, এই 3টি বন্ডের সমস্যার যে সমাধান করেছো সেখানে তোমরা জেনেছো যে এই বার্ষিক সুদের পরিমাণটা বন্ডের যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য দেওয়া থাকে সেই মূল্যের উপরে কুপন সুদের হারটা ধরলেই আমরা মূলত এই বার্ষিক সুদের পরিমাণটা পেয়ে যাই। তারপর এমবি হলো আমাদের বন্ডের মেয়াদপূর্তির মূল্য বা পরিপক্ক মূল্য। যদি আমাদের গাণিতিক সমস্যায় মেয়াদপূর্তির মূল্য আলাদা করে না বলা থাকে, সেই ক্ষেত্রে আমরা বন্ডের যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য দেওয়া থাকবে সেই মূল্যটাকে আমরা এমবি হিসেবে ধরব। আর 10 বছর এটা বন্ডের মেয়াদকাল দেওয়া আছে একটা, এবং এখানে বন্ডটির বাজার মূল্য 1050 টাকা দেওয়া আছে, যা আমাদের সূত্রের এই এসবি হিসেবে কাজ করবে। তাহলে এই এমবি ইকুয়াল আমরা এই 1000 টাকা লিখতে পারি, যেহেতু এখানে বন্ডের মেয়াদপূর্তির মূল্য আলাদা করে দেওয়া নেই। তাহলে বন্ডের যে লিখিত মূল্যটা আছে এটাই আমাদের বন্ডের মেয়াদপূর্তির মূল্য হয়ে যাবে। এসবি বন্ডের বাজার মূল্য অর্থাৎ সেলস ভ্যালু অফ বন্ড 1050 টাকা, আর আয় হলো আমাদের এই 1000 টাকা। অভিহিত মূল্যের উপর যে কুপন সুদের হার আছে 10%, এই 10% ধরলে আমরা 100 টাকা পেয়ে গেলাম। আর এন হলো আমাদের যে বন্ডের মেয়াদকাল দেওয়া আছে 10 বছর, এই 10 বছর। তাহলে এই মানগুলো যথাযথভাবে সূত্রে বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই আমরা মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হারের একটা পার্সেন্টেজ অর্থাৎ 9.27% পেয়ে গেলাম। আমাদের আজকের পাঠের এই পর্যায়ে আমরা ইল টু কল অর্থাৎ ওয়াইটিসি সম্পর্কে জানব এবং এর সূত্রের প্রয়োগ বা ব্যবহার সম্পর্কে জানব। কোনো বন্ড যদি মেয়াদপূর্তির পূর্বেই ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হয়, তাহলে ওই বন্ড হতে অর্জিত আয়ের হারকে ইল টু কল বলা হয়। অর্থাৎ কোনো বিনিয়োগকারী বা বন্ড হোল্ডার একটি কোম্পানির বন্ড ক্রয় করার পর সেই বন্ডের গায়ে কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদকালের উল্লেখ থাকে, কিন্তু অনেক সময় বন্ডের বাজার মূল্য বেড়ে গেলে এই কোম্পানি নির্দিষ্ট মেয়াদের পূর্বেই বন্ড হোল্ডারকে তার বন্ড ফেরত দেওয়ার জন্য কল করে থাকে বা তলব করে থাকে। সেই ক্ষেত্রে বন্ড হোল্ডার তার নির্দিষ্ট মেয়াদের পূর্বেই কোম্পানির নিকট বন্ডটি ফেরত দিয়ে বা বিক্রি করে সে তার বন্ডের নির্দিষ্ট মূল্যসহ বন্ড হতে আয় করে থাকে। অন্যদিকে কোম্পানি সেই বন্ডটি বন্ড হোল্ডারের কাছ থেকে ক্রয় করে নেওয়ার পর পুনরায় এটি বেশি দামে বাজারে বিক্রি করে থাকে। এই বন্ডের তলব মূল্য অর্থাৎ ইল টু কল নির্ণয় করতে যে সূত্রটি ব্যবহৃত হয়, দেখো ওয়াইটিসি ইকুয়াল আই প্লাস সিপি মাইনাস এসবি ডিভাইডেড এন ডিভাইডেড সিপি প্লাস এসবি ডিভাইডেড 2। অর্থাৎ আমাদের ওয়াইটিএম নির্ণয়ের যে সূত্রটি সেই সূত্রটির মতোই, শুধু এমবির জায়গায় এখানে আমাদের সিপি চলে আসছে। তাহলে এই সিপি হলো যে কল প্রাইস অফ বন্ড অর্থাৎ বন্ডের তলব মূল্য হলো আমাদের সিপি, আর এসবি যথারীতি বন্ডের বিক্রয় মূল্য বা বাজার মূল্য, আর এন হলো বন্ডের মেয়াদকাল।
শিক্ষার্থীরা, আমরা যে ইল টু কল অর্থাৎ ওয়াইটিসির যে সূত্রটি সম্পর্কে ইতিপূর্বে জানতে পারলাম, সেই সূত্রে ব্যবহার করে কিভাবে আমরা ওয়াইটিসি এর গাণিতিক সমস্যার সমাধান করব, এই সম্পর্কে আমরা একটি সমস্যার সমাধান এখানে করব। এইচপি লিমিটেড 1000 টাকা লিখিত মূল্যের 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করে, যার কুপন সুদের হার 10%। 6 বছর পর কোম্পানিটি বন্ডটি 1050 টাকায় তলব করল, যার বর্তমান বাজার মূল্য 1100 টাকা। মেয়াদপূর্তিতে বন্ডের তলব মূল্য নির্ণয় করো। তাহলে মেয়াদপূর্তিতে বন্ডের তলব মূল্য অর্থাৎ আমাদের ইল টু কল অর্থাৎ ওয়াইটিসি নির্ণয় করতে হবে। তাহলে ওয়াইটিসি নির্ণয়ের সূত্রটি আমাদের জানা আছে। তাহলে এখানে ওয়াইটিসি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের আয় অর্থাৎ বার্ষিক সুদের পরিমাণটা হবে, এই যে বন্ডের যে লিখিত মূল্য 1000 টাকা দেওয়া আছে, 1000 টাকার উপর 10% ধরলে আমরা 100 টাকা পেয়ে গেলাম। তারপর হলো যে বন্ডের বাজার মূল্য দেওয়া আছে 1100 টাকা, অর্থাৎ এটা আমাদের এসবি সেলস ভ্যালু। তারপর যে আমাদের সিপি দেওয়া আছে এখানে এই সূত্রটিতে, সিপি আমরা কি বলছিলাম যে কল প্রাইস অফ বন্ড অর্থাৎ বন্ডের তলব মূল্য। তাহলে এখানে বন্ডটি তলব করা হয় যে 1050 টাকায় বন্ডটি তলব করা হয়, তাহলে সিপি হবে আমাদের 1050 টাকা। এবং এন হবে, দেখো প্রথমেই মেয়াদপূর্তিতে বন্ডের একটি মেয়াদকাল দেওয়া ছিল অর্থাৎ 10 বছর দেওয়া ছিল, কিন্তু পরবর্তীতে কোম্পানিটি বন্ডটি 6 বছর পর তলব করে থাকে। তাহলে এখানে তো বন্ডের মেয়াদকাল দুটা, অর্থাৎ একটা 10 বছর এবং একটা 6 বছর। যেহেতু আমরা বন্ডের তলব মূল্য অর্থাৎ ওয়াইটিসি নির্ণয় করব, তাহলে বন্ডটি যে বছরে তলব করা হয়েছে অর্থাৎ যে কয় বছর পর তলব করা হয়েছে সেই বছরটাই এখানে এন হিসেবে অর্থাৎ বন্ডের মেয়াদকাল হিসেবে ধরতে হবে। অর্থাৎ 6 বছর পর যে কোম্পানি বন্ডটি তলব করে, তাহলে এখানে আমাদের এন হবে এই 6 বছর। কোনোভাবেই এই 10 বছর বন্ডের যে মেয়াদকাল আছে শুরুতে, এইটা এখানে এন হিসেবে ধরা যাবে না। তাহলে এই মানগুলো যথারীতি আমরা সূত্রের প্রয়োগের মাধ্যমে খুব সহজেই বন্ডের তলব মূল্য অর্থাৎ ওয়াইটিসি নির্ণয় করতে পারবো। এখানে মানগুলো বসিয়ে আমরা ওয়াইটিসি 8.53% পেয়েছি। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা চলতি ইল্ড কি এবং এর সূত্রটি সম্পর্কে জানব। চলতি ইল্ড বলতে বন্ডের বার্ষিক সুদের পরিমাণ এর বর্তমান বাজার মূল্যের শতকরা কত ভাগ তাকে বোঝায়। মূলত এই চলতি ইল্ডের সংজ্ঞাটি এর যে সূত্রটি আছে এই সূত্রটি থেকেই আমরা লিখতে পারবো। দেখো, চলতি ইল্ডের সূত্রটি হলো CY = I / SB। আই মানে আমরা বার্ষিক সুদের পরিমাণ, এটা জানি যথারীতি, আর এসবি হলো বন্ডের বর্তমান বাজার মূল্য বা বিক্রয় মূল্য। তাহলে এই বার্ষিক সুদের পরিমাণটা বন্ডের বর্তমান বাজার মূল্য শতকরা কত ভাগ, তাকেই তো আমাদের চলতি ইল্ড বলে। তাহলে সূত্রটি জানা থাকলে আমরা আমাদের কারেন্ট ইল্ডের যে সংজ্ঞাটা সেটা খুব সহজেই লিখতে পারবো। এখানে আই যথারীতি বন্ডের বার্ষিক সুদের পরিমাণ এবং এসবি বন্ডের বর্তমান বাজার মূল্য বা বিক্রয় মূল্য। চলতি ইল্ডের সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা চলতি ইল্ড অর্থাৎ কারেন্ট ইল্ড CY নির্ণয় করতে পারবো, এই সংক্রান্ত একটি সমস্যা সমাধান আমরা এখন করব। স্কয়ার লিমিটেড 2000 টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করে, যার কুপন সুদের হার 10%। বন্ডটির বাজার মূল্য 2200 টাকা হলে মেয়াদপূর্তিতে বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। তাহলে এখানে বন্ডের অভিহিত মূল্য দেওয়া আছে 2000 টাকা এবং বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে 10%। তোমরা জানো যে বন্ডের অভিহিত মূল্যের উপর কুপন সুদের হার এই 10% প্রয়োগ করলে আমরা বার্ষিক সুদের পরিমাণ আই পেয়ে যাব, অর্থাৎ 2000 টাকা ইন্টু 10%, এই যে 200 টাকা আমরা বার্ষিক সুদের পরিমাণ পেয়ে গেলাম। এবং সূত্রে যে আমাদের এসবি আছে, এসবি হলো বন্ডের বিক্রয় মূল্য বা বাজার মূল্য, এটা এখানে দেওয়া আছে 2200 টাকা। এই 2200 টাকা আমরা পেয়ে গেলাম এবং এটা যথারীতি এখানে বসিয়ে আমরা আমাদের বন্ডের যে চলতি আয়ের হার অর্থাৎ কারেন্ট ইল্ড CY, এটা আমরা 9.09% যথারীতি পেয়ে গেলাম।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আজকে বন্ডের 3টা ইল্ড সম্পর্কে জানতে পারলাম, অর্থাৎ মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার ওয়াইটিএম এবং বন্ডের তলব মূল্য অর্থাৎ ওয়াইটিসি এবং বন্ডের চলতি আয়ের হার অর্থাৎ সিওয়াই, এই 3টি এবং এর আগের ক্লাসে যে আমরা 3টি বন্ডের সূত্র এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করেছি, এই 6টি সূত্রের ব্যবহার বা প্রয়োগের মাধ্যমেই আমরা মূলত আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। এই পর্যায়ে বাড়ির কাজ হিসেবে তোমাদের একটি বুট কোশ্চেন অর্থাৎ ঢাকা বুট 2019-এর সৃজনশীল প্রশ্নটি দেওয়া হলো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জনাব স্বপন তার অলস অর্থ বন্ডে বিনিয়োগ করতে চাইছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে 2টি বন্ড নির্বাচন করেন। উভয় বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা, প্রত্যাশিত আয়ের হার 10%। বন্ড দুইটির অন্যান্য তথ্য নিচে দেওয়া হলো। তাহলে শুরুতে আমরা বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা এবং প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ কেডি আমরা 10% পেয়ে গেলাম। আচ্ছা, বন্ড এ বি কুপন সুদের হার 12% এবং বি বন্ডে কোনো ধরনের কুপন সুদের হার দেওয়া নেই। তোমরা জানো যে বন্ডে কুপন সুদের হার দেওয়া নেই তাকে কি বন্ড বলে? হয়তো ইতিমধ্যে তোমরা বুঝে ফেলেছো যে বন্ডে কুপন সুদের হার দেওয়া থাকে না তাকে জিরো কুপন বন্ড বলা হয়। তাহলে বি বন্ডটাকে আমরা জিরো কুপন বন্ড হিসেবে অভিহিত করতে পারি। তারপর দেওয়া আছে বাজার মূল্য, এ বন্ডের 1100 টাকা এবং বি বন্ডের 600 টাকা। মেয়াদ, এ বন্ডের কোনো মেয়াদ নেই এবং বি বন্ডের মেয়াদ 12 বছর। তাহলে এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে এ বন্ডের মেয়াদ নেই, তাহলে যে বন্ডের মেয়াদকাল দেওয়া থাকে না, তোমরা জানো যে সেই বন্ডকে চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড বলা হয়। তারপর পরিশেষে বন্ডের পরিপক্ক মূল্য দেওয়া আছে। এ বন্ডের জন্য 1000 টাকা এবং বি বন্ডের জন্য 1500 টাকা, অর্থাৎ পরিপক্ক মূল্য মানে আমাদের বন্ডের মেয়াদপূর্তির মূল্য অর্থাৎ এমবি। এখানে সৃজনশীল প্রশ্নতে কতে দেওয়া আছে কুপন বন্ড কি, 2-এ দেওয়া আছে কার্যকরী মূলধন ধারণাটি আলোচনা করো, গতে দেওয়া আছে এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আমাদের এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করতে বলছে, তাহলে এ বন্ড থেকে আমরা খুব সহজে সিওয়াই চলতি আয়ের হার কারেন্ট ইল্ড সিওয়াই নির্ণয় করতে পারবো। তারপর গতে বলা হয়েছে যে বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় স্বপন কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম বিশ্লেষণ করো। দেখো তোমরা একটু খেয়াল করে যে এখানে বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় বলছে, তাহলে বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় যেহেতু বলা হয়েছে, তাহলে আমাদের এ আর বি বন্ডের অবশ্যই 2টা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করে তারপর আমাদের সিদ্ধান্তটা জানিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে জনাব স্বপন সিদ্ধান্ত নেবে যে তার কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে এ বন্ডটা আমরা কি বলেছিলাম যে চিরস্থায়ী বন্ড, যেহেতু এর মেয়াদকাল দেওয়া নেই, এবং বি বন্ডের কি আমাদের কুপন সুদের হার দেওয়া নেই, অর্থাৎ যে বন্ডের কুপন সুদের হার দেওয়া নেই তাকে জিরো কুপন বন্ড বলা হয়। তাহলে এ বন্ডটি আমরা চিরস্থায়ী বন্ড এবং বি বন্ডটি জিরো কুপন বন্ড, এই 2 বন্ডের সূত্রের ব্যবহার করে বন্ড দুটির মূল্য বের করার পর আমরা যথারীতি বন্ডের বাজার মূল্যের সাথে তুলনাপূর্বক আমরা জনাব স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত সে সম্পর্কে আমরা কি আমাদের সিদ্ধান্ত বা মন্তব্যটা জানাতে পারবো। আর ইতিমধ্যেই তোমরা জানো যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা বন্ডের বর্তমান মূল্য এবং বাজার মূল্যের মধ্যে মূলত তুলনা করি। তোমরা জানো যে বন্ডের বর্তমান মূল্যর চেয়ে বাজার মূল্য যদি কম হয় তাহলে সেই বন্ডটিতে বিনিয়োগ করা লাভজনক, এবং বন্ডের বর্তমান মূল্য থেকে বন্ডের বাজার মূল্য যদি বেশি হয় তাহলে সেই বন্ডটিতে বিনিয়োগ করা লাভজনক নয়। তাহলে যথারীতি তোমরা তোমাদের বন্ডের মূল্য নির্ণয় করার পর সিদ্ধান্তটা সুন্দর করে লিখে দিবে। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি সম্পর্কে বুঝতে পারছো এবং যথারীতি তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক কপিতে অবশ্যই করবে, যা কলেজ পরবর্তীতে খোলার পর অবশ্যই সংশ্লিষ্ট টিচারকে বাড়ির কাজ হিসেবে সাবমিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে যে 3টা
বিষয় সম্পর্কে তোমরা জানতে পারলে, অর্থাৎ বন্ডের ইল্ডগুলো সম্পর্কে জানতে পারলে, এই সংক্রান্ত যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তা তোমরা তোমাদের যে লাইভ জুম ক্লাস হয় সেখানে সংশ্লিষ্ট টিচারকে যথারীতি প্রশ্নের মাধ্যমে তোমাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই যার যার বাড়িতে অবস্থান করো। ধন্যবাদ শিক্ষার্থীরা, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো।